প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি হলো ঈশ্বরদীর অন্তর্গত সেলিমপুর ইউনিয়নের হুডিগাড়ি গ্রাম আর কি। এর আগে আমি কখনো এখানে আসিনি। তো এখানে এসে আমি দেখতে পেলাম নানা ধরনের কৃষি জমি। এখানে অনেক ধরনের ফসল ফলানো হয়, যেমন ধরেন ফুলকপি, বাঁধাকপি, তারপরে অনেকে ওলকপি বলে। আপনাদের ভাষায় কি বলে আমি জানি না, এটাকে এখানকার ভাষায় ওলকপি বলে আর কি। এরকম বড় বড় গুটি আমি আপনাদের দেখাবো একটু ওলকপি এবং গাজর, বিশেষ করে বেগুন। মানে এখানে এমন কিছু নাই যে এখানে চাষ করা হয় না বা আবাদ করা হয় না। এক এক ভাষায় এক এক এলাকার এক এক ভাষা। আমাদের এলাকায় চাষ করা বলে, কেউ কেউ আবাদ বলা। তবে আমি এখানে এসে একটা নতুন জিনিস দেখতে পেলাম। এটার নাম হলো মেমো ফল। তো এই মেমো ফলটা আসলে কি আমি নিজেও আসলে জানি না। এটা নাকি অনেকে আতা ফল বলে আর কি। আতা ফল জাতীয় এক ধরনের ফল, যেটা আমি কখনোই দেখি নাই। তবে আমি দেখি ওখানে আজকে সেই ফলগুলো পাওয়া যায় কিনা, আমিও দেখি এবং আপনাদেরকে দেখাই। চলুন আমরা দেখতে থাকি মেমো বাগান। আসলে এই মেমো ফলটা কি, আমি এখন বাগানে এসে এটাকে ফাইন্ড আউট করলাম। সেটা হলো আসলে এটার নাম হলো মেমো ফল না, এই এলাকার ভাষায় হয়তো এটাকে মেমো ফল বলে। এটাকে শরীফা ফল নামে অনেকে পরিচিত এবং অনেকে আতা ফল। এটা হলো, আমি আপনাদের একটা গাছটা দেখাই। এই যে এইটা হলো সেই ফল, এটা ফল। এই ফলটা ভিতরে সুন্দর এক ধরনের রুয়া বা কাঁঠালের একটা সাদা এক ধরনের রুয়ার মতো বলে। এটা আমার খুব পছন্দের একটা ফল, কিন্তু আমি এখানে এসে নাম না জানার কারণে আমি আপনাদের বোঝাতে আসলে সক্ষম হইনি। তার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি নিজেও বুঝি না যে এক একটা অঞ্চলে আসলে এক একটা জিনিসের এক এক নামে পরিচিত। যাই হোক, তো আমরা এই মেমো ফলের বাগানে আসলাম। অনেকে আতা ফল বলে, অনেকে শরীফা ফল বলে। যেটাই বলে না কেন, সেই গাছটাও আমি কখনো এত ভালোভাবে দেখি নাই। তো আমার প্রিয় একটা ফল, আমি সেই বাগানটাকে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এটা অনেক বড় একটা বাগান। আমরা যদি নিচ দিয়ে একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো অনেক বড় অনেক গাছ। আর এখানে এই যে ফলগুলো ধরে আছে, একটু দেখাও না। এই যে ফলগুলো ধরে আছে, এটার নামই হলো সেই শরীফা বা আতা ফল। তো যাই হোক, আমার সত্যি খুব একটা পছন্দের ফল। যে খাইছেন সে হয়তো জানেন, আর যে খান নাই সে একদিন আপনারা বাজার থেকে কিনতে পাওয়া যায়। এগুলো খুব কম কিনতে পাওয়া যায়, তবে কিনবেন। কিনলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে, খেতেও খুব সুস্বাদু এবং আমার যতটুকু জানা মতে এটা খুব পুষ্টিকর একটা ফল এবং অনেক ধরনের ভিটামিন আছে। আসলে আমি তো বিজ্ঞানী না, কি ধরনের ভিটামিন আছে আমি বলতে পারবো না। তবে আপনারা যদি চান তাহলে আপনারা গুগলে সার্চ দিয়ে এই ফলের গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, আমরা এখন দেখলাম হলো মেমো ফল, আতা ফল অথবা শরীফা ফল, যে যাই বলেন। তো আমরা এরকম আরো কিছু এখানে সবজির আবাদ হয়, আমরা কিভাবে প্যাকেটিং হয় এখান থেকে সেগুলো সব দেখাবো। আমার মনে হয় এই পাবনা জেলার এই সলিমপুরে এখান থেকে পাবনা জেলা সহ বিভিন্ন জেলার সবজির চাহিদা এখান থেকেই মেটানো সম্ভব, আমার একটা ধারণা। এবং বিশেষ পদ্ধতি এইসব চাষগুলো করা হয়। এবং দেখেন, আপনাদের এই জমি থেকে অনেক নিচু জায়গার মধ্যেও লিচু গাছ, যেখানে পানি থাকার কথা বা মাছ চাষ করার কথা, অথচ সেখানে রীতিমতো লিচুর বাগান এবং কফি আবাদ এসব কিছু হয়ে থাকে। এই ফলটার কথা আমার মনে পড়ে গেছে। আসলে আপনারা হয়তো ছোটবেলায় অনেকেই পড়েছেন, হয়তো 3 বা 4 ক্লাসে পড়ছেন, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মেও, এত ডাকি তবু কেন কও না খাতা বউ। এই সেই আতা গাছে তোতা পাখি থাকে, এই সেই আতা গাছে তোতা পাখি। যা হোক, অনেকদিন পর কথাটা মনে পড়লো। আপনারা আসুন, এসে সলিমপুর ইউনিয়নের এই গ্রামে আসলেই আপনারা এই গাছটা দেখতে পাবেন। এটা ঈশ্বরদীর জয়নগরের সলিমপুর ইউনিয়নের হুডিগাড়ি গ্রাম। এটাকে হুডিগাড়ি মাঠ বলা হয়। এখানে বিভিন্ন ধরনের, এটাকে বলা হয় হলো ওলকপি সম্ভবত। ওলকপি আমার এই ভাই উনিরা এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যায়। আপনারা এখানে এই যে এগুলো করছেন, এগুলোকে কেজি ভাবে কিনছেন না বস্তা ভাবে কিনছেন? এগুলা মাঠ চুক্তি যা আছে তাই। মাঠ বলতে একটা জমিতে যা আছে টোটাল, এটা কোনো কেজি বা মনের কোনো কেজি বা কোনো বস্তা না, ডাইরেক্ট আপনার হচ্ছে মাঠ চুক্তি। আচ্ছা। তো আসলে এই জিনিসটা আমার জানা ছিল না যে আমরা সাধারণত কেজি এবং ওজন করে নেই আর কি, মন হোক, কেজি হোক আর টন হোক। কিন্তু এখানে এরা পুরো একটা জমির ক্ষেত, এটা পুরো ধরেই ওজন করে নিয়ে নেয় যে এটার দাম কত। ওজন না, সরি, এটা পুরোটা মানে মাঠ দিয়েই একটা আন্দাজ করে কিনে নেয় যে এটার দাম কত। তো আনুমানিক এই ক্ষেত থেকে, এই পুরো ক্ষেত থেকে এটা কতখানি জায়গা হতে পারে? মোটামুটি 1
বিঘা? 18 কাঠা। 18 কাঠা। 18 কাঠা। তাতে আপনারা আনুমানিক কেমন ধারণা করছেন যে এখানে কয় মন এই উঠবে? আনুমানিক আপনার হচ্ছে 18 কাঠা তো 100 মন। 100 মন। এটা আপনি নিছেন কত, এটা বলা যাবে? এটা হচ্ছে আপনার 1,40,000 বা 1 লাখ টাকা বিঘা। বিঘা, জি। আচ্ছা, সেই হিসাবে সেই এই হিসাবে 18 কাঠাতে যে দাম হয় সেই দামটাই আপনারা জি, দিবেন। জি, জি। নিয়ে আপনারা এটা কেজি ভাবে বা আড়তে দিয়ে দিবে। তো দর্শক শুনলেন এখন বিষয়টা, এরা জমি ভাবে একেবারে কিনে নিছে, এখান থেকে এটা নেওয়ার পরে বিভিন্ন আড়তে কেজি ভাও অথবা মন ভাও বিক্রি করে। তো এইখানকার অবস্থা দেখালাম। তো আমরা দেখি পরবর্তীতে আরো কোনো ইনফরমেশন আপনাদের দিতে পারি কিনা। তো ঠিক আছে, আমরা আরো দেখি কি কি পাওয়া যায় সেই সম্পর্কে আমাদের একটা ধারণা দিচ্ছি। প্রিয় সুধী, আমরা এখন সেই কাঙ্ক্ষিত ঘটিগ্রামের সেই ফার্মে, কৃষি ফার্মে চলে আসছি। আমরা জানি না আসলে এখানে কি কি আছে, তবে চলুন আমরা আপনাদের সাথে করেই এই আজকের এই কৃষি খামারের মধ্যে কি কি আছে সেগুলো উপভোগ করবো। পাশে থাকুন। মামনি কৃষি খামার, এটা মূলত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে এগুলো হচ্ছে পেঁয়াজ। আমরা যে পেঁয়াজের বেসন বলি না কি বলে, পেঁয়াজের যে পেঁয়াজ লাগানো হয় ছোট ছোট যে বাচ্চা, সেই পেঁয়াজের বেসন এখান থেকে এরা এইগুলো নিয়েই বাজারে বিক্রি করে। এটা যখন লাগানো হয় তখন পেঁয়াজটা বড় হয়। এই হলো সেই পেঁয়াজ, যে পেঁয়াজের ফুল আমরা অনেকে লাইল বলে থাকি, এরকমই ব্যাপারটা। আর সামনে দেখতে পাচ্ছি ড্রাগনের বাগান। ও কিন্তু আসলে আমরা যে সময়টা আসছি এই সময় ড্রাগনের বাগানে ড্রাগন ফল নাই। তারপরেও ড্রাগনের গাছ আমি সরাসরি এভাবে কখনো নিজের বাগানে দেখি নাই। তো আজকে এখানে দেখে আমার কাছে ভালো লাগছে। এটা হলো এই যে ড্রাগনের গাছ, নিচে ড্রাগনের গাছের এই যে একটা খুঁটি বলে নাকি, সিমেন্টের একটা খুঁটি বা পোল যাই বলেন, সেই খুঁটি বা সিমেন্টের পোল দিয়ে আমাদের এই ড্রাগন গাছকে দাঁড় করিয়ে রাখে যাতে ড্রাগন গাছগুলো মাটিতে নুয়ে না পড়ে। তো এটা মোটামুটি বড়ই একটা ড্রাগনের ফলের বাগান, কিন্তু এখন হয়তো ড্রাগনের সিজন না, অথবা ড্রাগন এই জন্য ড্রাগন দেখতে পাচ্ছি না। তবে যদি ড্রাগন একটা ফল পাই তাহলে আমরা এখান থেকে এই ড্রাগন ফল সংগ্রহ করে আপনাদের খেয়ে আমিও খাবো এবং আপনাদেরও দেখাবো যে আসলে এটা গাছ পাকা ড্রাগন ফল খেতে কেমন। আর এইটা আসলে কি আমি নিজেও জানেন, তবে একটু দেখে আসি এটা কি। এইটা আসলে কি আমি আসলে নিজেও জানি না এটা এখানে কি কাজ করা হয়। আমি দেখছি যে চারদিক দিয়ে গ্লাস দিয়ে ঘিরে দেওয়া আছে, সম্ভবত এইখানে কোনো সবজি বা আলু এখানে কোল্ড করা হয়, মানে কোল্ড স্টোর টাইপের হয়তো একটা কিছু হবে। এখানে যেহেতু রীতিমতো এসি করা আছে, সম্ভবত কোল্ড স্টোর টাইপের একটা কিছু হবে। এখানে কোল্ড স্টোরে এখানে আলু হোক বা যেসব ফল একটু দীর্ঘদিন রাখতে হয় এখানে তারা নিয়ে এসে এখানে সংরক্ষণ করে তারপরে বাজারজাত করে। প্রিয় বন্ধু, আসলে এই যে আমরা অনেকেই হয়তো খেজুর গাছ, যে আরব খেজুর বলে, যেটাকে আমরা অনেকে বিলেতি খেজুর বলা হয়, যে নামেই ডাকেন না কেন, এটা হলো সেই খেজুরের গাছ। এই খেজুর গাছে এখান থেকে খেজুর হয়, কিন্তু আসলে আমাদের দেশের আবহাওয়া তো মরুভূমি না, সৌদি আরবের মতোও না, এজন্য এটার স্বাস্থ্য এবং পরিবেশটা খুব একটা ভালো বলে আমার মনে হচ্ছে না। এবং যারা এই খেজুরের গাছ সংগ্রহ করে, তারা এই যে গাছ থেকে আমাদের দেশি যে খেজুরগুলো আছে সেই খেজুর গাছগুলো কিন্তু এরকম না। এই যে গাছ নিতে গেলে সাত থেকে এরকম একটা খেজুর গাছের পোয়া বা বাচ্চা বের, অনেকে পোয়া বলে অনেকে বাচ্চা বলে, এখান থেকে কেটে নিয়ে তারপরে এই খেজুর গাছটা বিক্রি করা হয়। তো আমাদের দেশের পরিবেশ এবং জলবায়ুর যে ধারা সৌদিতে না, এজন্য আমাদের খেজুর গাছের অবস্থা এখন এতটা হয়তো ভালো না। আমি অনেক গাছ প্রায় মারা যেতেও দেখছি, হয়তো পানি দিতে হবে বা সার বিষ দিতে হবে, এরকম হয়তো হতে পারে, আমার জানা নেই। যদি কোনো মালিক থাকতো তাহলে আমি তাকে জিজ্ঞাসা করে বিষয়টা জানতাম। আর এই যে দেখেন, খেজুর গাছ থেকেই একটা গাছের পোয়া, আপনাকে তো বললাম যে অনেকেই পোয়া বলে, অনেকে মানে কি বলে এটাকে, ছোট খেজুর গাছ এখান থেকে কেটে নিয়ে গেলে আর এক জায়গায় লাগাইলে এই গাছটা আবার নতুন করে তৈরি হয়। তো যাই হোক, আমরা মোটামুটি একটু ঘুরে ফিরে দেখি কি অবস্থা।
এটার মালিক কিরা? সাধারণ বাচ্চা মামুন ওখান থেকে চাইলেই পাচ্ছে আর ওই যে ওইটা কি করে, যে ঘর আছে ওটা কি, ওখানে কি করে? ওটি হচ্ছে গায়ে স্টোর স্টোর হয়তো, মানে সব সংগ্রহ করে। যাতে নষ্ট না হয়। হ্যাঁ এবার দিয়েছে এখনো চালু করিনি এই ফল ফুল হবি থেকে এত চালু ভালোই হয় ইয়েতে, অনেক হয়। হ্যাঁ না থুইনি এবারে দিয়েছে না এই যে এই ফল তো খুব অনেক এটা হয়। গাছ ভরি আসে ঘুরে আসে না? এই যে মাথায় মাথায় সব এসব গুটি গুটি এইটা কি অ্যালোভেরা বলে না? না এটার নাম হল না। ড্রাগন। এটা এটা হলো ড্রাগন। অ্যালোভেরার মতোই তো সেটা। না অ্যালোভেরা তো নিচে হয় জাতলি গাছ দেখা যাচ্ছে না ডাল ফাল হ্যাঁ। দুশো সব আসবে সবার। হ্যাঁ এত কিন্তু নাই কলমি ফুলের লেখা ফুলের তখন আপনারা ঢোকেন তখন? হ্যাঁ ঢুকি এটা তো অন্যায় করা যায় না 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 না। দেখতে কত দেশে তো কত লোক আসে আসি ভিডিও করে প্রিয় সুধী, আসলে আমি এই খামারে এসে তো নিজেই হতভম্ব হয়ে গেছি। এই খামারে নাই কি, মানে কি নাই আমি আপনাদের কি বুঝাবো। কিন্তু সমস্যা হলো যে আমি যে সময়টাতে আসছি এই সময়টাতে মানে এখন তো ফলের সিজন না, এখন হলো সবজির সিজন। তবে ড্রাগনের ফল আসে তো লিচুর। আমি ওনাদের জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললো যে এই ড্রাগন ফলগুলো আসে হলো লিচু এবং আমের সাথে। আর কিছুদিন আগেই এই ফলগুলো সংগ্রহ করছে, এখন মোটামুটি শেষ হয়ে গেছে, আবার নতুন করে এই ফল আসবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো দেখেন এখানে বেলের চাষ করছে, বেল বেল যেটাকে বলা হয় বেল। দেখেন কত বড় বড় বেল, এদিকে আসো দেখো কত বড়। আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারতেছি না যে এত বড় বড় বেল হয় আর কি। দেখি পাকছে না, না এটা পাকে নাই, কিন্তু এই বেল দেখে আমার এতই মানে আনন্দ হচ্ছে এবং এতই ভালো লাগতেছে যে এখানে বেল, খেজুর, ড্রাগন, দেখেন কত বড় বেল। এখানে এখনো কমলা আসে নাই, তবে আমি চেষ্টা করব যখন কমলার সিজন বা ফলের সিজন থাকে তখন আমি আপনাদের এটা দেখাবো। আর ওই পাশে দেখেন যে ফুলকপির আবাদ করছে, ওই পাশে হলুদ, তারপরে লিচুর বাগান। ওইখানে যে আমরা তখন আতা ফল দেখালাম যেটাকে বলা হয় শরীফা ফল, আর এইটাই যে আর এক ধরনের আতা ফলের গাছ, এটাও এখানে আবাদ। তো দেখি ওইদিকে আর কি আছে আপনাদের দেখাতে পারি। প্রিয় সুধী, দেখেন আমি আরেকটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো এটা কি কালার বলে, এটা কি বলে, এটা বলো তো পারবে? নীল কালার। এটা নীল কালার বলবো না কি, আমি জানি না এটা কি কালার। আমি আপনারাই দর্শক বলেন, আমি কালার হয়তো ভালো করে গেস করতে পারছি না। তবে এটা হলো পাতা কফি এক ধরনের, যে পাতা কফি গুলো আমি খাইনি কখনো। তবে এটা হলো এক ধরনের নীল নীলচে নীলচে। নীল কেমন কালার এটা আমি জানি না কি ধরনের কালার হবে। এটা হলো সেই ধরনের বাঁধাকপি, অনেকে পাতা কপি বলে, এটাকে বলা হয় বাঁধাকপি আসলে। তো দেখি আর কি কি পাওয়া যায়। প্রিয় দর্শক, আসলে কি বুঝাবো, এই যে দেখতে পেলেন আসলে মাত্র লাগাইছে তো এখনো বড় হয় না। এটা হলো জিরার গাছ। আর একটা জিনিস আমি আবার নতুন দেখতে পাচ্ছি, এই যে এলাচ যেটাকে বলা হয় সাদা ফল, আমরা বলি সাদা ফল। এই আমি আসলে কখনোই দেখি নাই, এটা হলো সাদা ফল। তো এই ফলটা নাকি এখন অবশ্য নাই, আমি একটু দেখানোর চেষ্টা করি আছে কিনা দু একটা, তবে নাই, দেখা যাচ্ছে না। তবে এখানে এই ফলগুলো আমি ফলটা দেখেছি কিন্তু গাছটা কখনো দেখা হয়নি। এটা হলো সেই মূলত সাদা ফলের গাছ যেটাকে বলা হয় এলাচ। যাই হোক, দেখা যাক আর কি কি আছে, আমরা একটু দেখি। যদি আজকে আমাদের এই বাগান এবং এই কৃষি খামার সম্পর্কে একটু তথ্য আমাদের এই ভাইয়ের কাছে জানেন। ভাই আপনার নাম কি জানো? সিরাজুল। আপনার নাম কি? আমার নাম ইনসান। ইনসান। সিরাজুল ভাই এবং ইনসান ভাইয়ের সাথে পরিচয় অনেক ভালো লাগলো। আচ্ছা ভাই, এইখানে এই খামারের মোট আয়তন কত, মানে কত বিঘা জমি এখানে আছে? 300 বিঘা। 300 বিঘার মতো। 300 বিঘা। আচ্ছা একদিন ধরে নেই যে ডর আছে, আচ্ছা আচ্ছা। ডর দিয়ে এই দিক দিয়ে ওদিক দিয়ে ওদিকও আছে, কলা বাগানে ওদিকও পিঁজের বই মনে হয় 9 বিঘা আছে। পেঁয়াজ লাগাইছে 9 বিঘা। আচ্ছা, এইখানে এই খামারটাতে এখন মোটামুটি কি ওদের আয় হয় না লস? আইয়া আবাদ লোক করে। আচ্ছা আচ্ছা, অবশ্যই আয় না থাকতে পারে। এই খামারের মালিকের নাম কি ভাই? পিপি বাদশা। পেঁপে বাদশা। পিপি বাদশা এর নামই হয়ে গেছে, মানে আগে কি পেঁপের খামার করতো? আগে পিপি লাগাইতো। আচ্ছা, মানে এই 300 বিঘা জমিতে আগে উনি পেঁপে লাগাতো, এজন্য ওনার নাম এই খামারে এই পেঁপে লাগার কারণে ওনার নামই মানুষ দিয়েছিল পেঁপে বাদশা। যাক, আমরা আজকে সেই পেঁপে বাদশার খামারের সব জিনিসপত্র দেখাচ্ছি। আমার খুব শখ ছিল যে একটা মেওয়া ফল এখানে এই ভাষাতে আমি যেটাকে দেখাইলাম তখন, যে ফলটা
ওটার নাম হলো মেওয়া ফল। এই একটা ফল পাকলে চাচ্ছিলাম যে একটা কিছু এখান থেকে খেয়ে যাব, কিন্তু আমি দেখাচ্ছি যে মানে পাই কিনা। তো তার আগে আমরা দেখলাম হলো দেশি যে মেওয়া ফল, অনেকে শরীফা ফল বলে, অনেকে আতা ফল বলে, যে যেটাই বলুক না কেন। আর আরেকটা হলো বিদেশি মেওয়া ফল, যেটা আপনাকে দেখাবো। আর আমরা কথাতে কথা একটা আছে, সবুরে মেওয়া ফলে, নাম শুনছেন? তো মেওয়া ফল আসলে অনেক দেরিতে পাকে, তাই এই জন্য এই মেওয়া ফলের কথাগুলো আমাদের প্রবাদ বাক্যেতেও আছে। সেই সবুরে মেওয়া ফলে আমরা অনেক সবুর এবং ধৈর্যদর্শী দেখি আমরা মেওয়া পাই কিনা। আচ্ছা, এখানে আমরা আসলে মেওয়া দেখতে পাচ্ছি না, এত সবুর করার পরেও আমরা আসলে মেওয়া কেন পেলাম না, এটা আমার দুঃখ। সবুরে মেওয়া ফলের কথাটা আমার কাছে আজকে মনে হলো না। প্রিয় সুধী, আসলে আমরা আসছিলাম হলো পেঁপে বাদশার এই খামারে। তো আপনি ভাবেন যে একটা মানুষের নাম পেঁপে বাদশা কি করে হয়? তাহলে এখানে 300 একর জায়গার উপরে মানুষ পেঁপে গাছ লাগাইছে, এজন্য তার নামই মানুষ দিছে পেঁপে বাদশা। আর এই পেঁপে বাদশা এই পেঁপের আবাদ করে সে এখন ঢাকাতে বাড়ি গাড়ি করে সেখানে থাকে এবং এখানে লেবার দিয়ে তার এই খামারটা পরিচর্যা করে এবং পরিচালনা করে। সে মাঝে মাঝে যখন যে সিজন থাকে, লিচুর সময় এসে লিচু বিক্রি করে টাকা নিয়ে চলে যায়, আবার কফির সময় কফির টাকা নিয়ে চলে যায়, বেলের সময় বেল, লিচুর সময় লিচু, আমের সময় আম, মানে এখানে সব ধরনের সে আবাদ করে। এবং ইভেন আমরা শুনেছি যে তার এত জমি জমা তখন ছিল না, শুধু পেঁপে আবাদ করে সে আস্তে আস্তে এই এতগুলো জমির মালিক হয়েছেন। তো আমি এখানে এসে শুনতে পেলাম যে সেই মেওয়া ফলের কথা যে বলতেছিলাম, সেই মেওয়া ফলের বাগানে এখানে 8 জন লোক আজকে সেই মেওয়া পাড়তেছে। চলুন আমরা দেখে আসি সেখানে কি পরিমাণে মেওয়া পাওয়া যায় এবং আমরা সেটা খেয়ে দেখতে চাই এবং আপনাদেরও দেখাতে চাই। আমি জানি না আসলে এটার কত জায়গা হবে, তবে আমি ওখানে শুনলে আপনাদের জানাতে পারবো এই জায়গার এরিয়া কতখানি। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি সামনে ওরা সংগ্রহ করছে, চলেন আমরা দেখে আসি। প্রিয় সুধী, আমরা আজকে আসছি সেই এই মেওয়া বাগানে। এখন অবশ্য মেওয়ার সিজন না, তারপরেও এরা আনসিজনে কিছু মেওয়া এখানে পাওয়া যায়। শেষ করে এটাকে বলা হয় শেষের গাছেতে কিছু থাকে, সেইগুলো সংগ্রহ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মেয়া, এখান থেকে মূলত ঢাকা এই মেওয়াগুলো চলে যাবে। আচ্ছা ভাই, এখানে এই মেওয়া বাগানের জায়গা কতখানি হবে একটু বলতে পারবেন? 30 বিঘে মতো নাই, আর ওই সাইডে আরো। আচ্ছা, এখানে এই মেওয়া বাগানই শুধু 30 বিঘা। এখানে পাকা কোনো মেওয়া টেওয়া নাই খাওয়ার মতো? একটাও পাকা নাই, মানে এটা গাছ পাকা এখনো হবে না? গাছ পাকা হয়েছে আপনার যখন গাছে ভর করছিল। আচ্ছা, এখন এটা গাছে এখন পাকে না, একটু মানে হ্যাঁ, মানে এটা কাঁঠালের মতো, গাছ থেকে সংগ্রহ করে রেখে দিলেই এটা অটোমেটিক পেকে যায়। গাছে পাকে আপনার গাছে পাকে কিন্তু সেই সময়টা চলে গেছে, আপনার শীত এসে গেলে এমনি পাকা হালকা মতো। ঠিক আছে, এখন কথা হলো যে আমরা এখানে আপনাদের মেহমান হিসেবে আসছি, আমাদের একটা এই ফল আমাকে গিফট করা যাবে? তো আপনার নাম কি ভাই? মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই আমাদের এই দুটা গিফট করছে। তো আব্দুর রাজ্জাক ভাইয়ের জন্য শুভকামনা। তবে আমি দেখবো আসলে এটা রেখে দিলে কি হবে পাকে। তো একটা আমি নেবো আর একটা আমাদের ভাতিজা পারভেজকে দেবো, দেখা যাক এটার কেমন টেস্ট। পারভেজ, তুমি এটা খেয়ে আমাকে জানাবে এটা কেমন হয়েছে, ঠিক আছে? প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি হুডি গ্রামের শাহজাহান বাদশা ওরফে পেঁপে বাদশা সম্পর্কে একটু তথ্য নিতে। তো আসলে শাহজাহান সম্পর্কে আমার তো ধারণা নেই, তবে তার কৃষি আবাদ এবং তার ফার্ম দেখে আমি খুবই আনন্দিত এবং উদ্বুদ্ধ হয়েছি যে মানুষ আসলে কত ইচ্ছা থাকলে মানুষ এত সুন্দর করে তার খামার টামারগুলো পরিচালনা করে। তো ইনি এত জমি এবং এত সম্পদ কিভাবে নিছে সে সম্পর্কে আমি কোনো ধারণা জানি না। তো আমি আমার বড় ভাই, আপনার নাম কি বড় ভাই? জিন্না। পেঁপে বাদশা ওরফে, এটার নাম তো মূলত হলো শাহজাহান বাদশা। জি, শাহজাহান আলী বাদশা। আচ্ছা, এই যে জমিগুলো আবাদ করে এগুলো কি মোট ওনাদের নিজস্ব জমি না উনি বর্গা বা লিস্টে নিয়েছে? এসব জমি সব নিজের। আচ্ছা, এই জমিগুলো কি উনি নিজেই কিনেছেন নাকি মানে ওনার বাবা থেকেই আসছে? আর বাবার অল্প ছিল তো, ওরা 4টা ভাই মানে ওই ঢাকাতে আড়ত দিছিল পিপের, আচ্ছা, ওখান থেকে কামাই করে এসে জমি কিনে। মূলত এখানে পেঁপের আবাদ করে ঢাকাতে আড়ত দিয়েই মোটামুটি এই জায়গা জমি কিনেছে। আচ্ছা, আসলে একটা ভালো তথ্য দর্শক, যে দেখুন ঢাকাতে পেঁপের আবাদ করে
মানে পেঁপের আড়ত দিয়ে সে এত জমি কিনছে। মানে ওনার বাবার আনুমানিক কত বিঘে জমি ছিল? ছিল 10-15 বিঘা। আর এখন মোটামুটি এনার এই পেঁপে শাহজাহান ভাইয়ের এনার কত বিঘা জমি থাকতে পারে আনুমানিক? 100 পার আছে। 100 পার আছে। তো 100 বিঘে জায়গা আমি তো দেখতে পাচ্ছি বাগান এখানে প্রায় 30 বিঘে, 30 বিঘা। ওখানে প্রায় ওখানে ওই 5 বিঘা। ওই যে খামার যে করেছে আর কি, ওখানে কত ওখানে তো বিঘা? অনেক। আর এখানে মেওয়া বাগানের একটা আসতো। এখানে মেয়া বাগান আরেকটা আছে, এটা ওনারই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই ওনা- সোজাসুজি। হ্যাঁ আমি পাইছি, ওখানে গিয়েছিলাম। আর ওই খামার যেটা দেখলাম আমরা, জি। ওই খামারে কত বিঘে জমি আছে? এটা আনুমানিক এখন কত, তাও তো আমাকে বলছিল 30 একর জায়গার মতো হবে আর কি। ওখানে তো প্রায় 100 বিঘের কাছাকাছি হবে। তা 100 আছে। বিঘে তা আছে না? রাস্তার থেকে একদম ওই পর্যন্ত চলে গেছে। আচ্ছা, উনি যে এই এতগুলো জায়গা নিয়েছেন এখানে, জি। এই জায়গাগুলো এই একেবারে একসাথে এভাবে মিলালো কিভাবে? এটা কি আপনার জানা আছে? এইটা একজনের জমি ছিল, কিনছে। আর ওখানে ওই ফার্মের আচ্ছা, ওখানে একজন আস্তে আস্তে নিতে নিতে প্লট বড় হয়ে যায়। মানে ওনারা একটু বেশি দাম দিয়ে নিচে, যে হ্যাঁ। তোমরা এখানে আমাকে দাও, আমি দাম বেশি দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। তুমি এই দাম দিয়ে আর একটা জায়গা কেনো, তাহলে তুমি কিনতে পারবে, আর তাহলে আমার একটা ভালো একটা ফার্ম হলো, এরকম ভাবে এইভাবেই নেই। জোর দখল করে তো না না, জোর দেবো না। যাই হোক, আসলে আমি যতটুকু জানলাম এই বাদশা ভাই সম্পর্কে, সে অনেক ভালো মানুষ। সে আসলে অন্যজনকে রিকোয়েস্ট করে সে জায়গাটা কিনছে, কেনার পরে সে অন্য জায়গায়, মানে তাকে একটু বেশি দাম দিয়ে নিয়েছে, এখন সে দাম দিয়ে সে অন্য জায়গাতে এসে বেশি জমি নিতে পারছে। এভাবেই আসলে তার জায়গা জমি করা। তো আসলেই আমার একটা ভালো লাগার বিষয় যে সে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এই কৃষকদের একটা অনুপ্রেরণা যোগাইছে। আমার ধারণা যে এই কৃষকের এখানে যে পরিমাণে আবাদ বা ওই যে ফসল নিচের আবাদ সব হয়, জমি ভারী, ওই যে নিচের ওখানে সবগুলোই জমি হ্যাঁ। ওদের না? ওই যাক, ওনাকে উদ্বুদ্ধ করে দেখেন সবাই এখানে এই যে কপির আবাদ চাবাদ হয়। এই যে ভাই আছে, আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।